গতি, ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট আলোচনা। গতি বা স্পিড, আমি বহুদিন ধরেই এই গতি বা প্লেয়ারদের স্পিড নিয়ে আমার চ্যাট ফোরামে বা ব্যক্তিগত স্তরে বিভিন্ন আলোচনা করেছি। কিন্তু তবুও দেখেছি যে ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে এবং সামগ্রিকভাবে গোটা ভারতীয় ফ্যানকুলের মধ্যেই একটা একটা অশিক্ষা আছে, একটা অজ্ঞানতা আছে। আজকে দেখছিলাম একটা ইউটিউব চ্যানেলে একটা এই স্পিড নিয়ে একটা আলোচনা হচ্ছে ইস্টবেঙ্গলের টিমের। তো আলোচনাটা কিছুটা শুনছিলাম, তো দেখলাম সেই অজ্ঞতাটা এখানেও আছে। তো আমি বিশদে যাচ্ছি না কী আলোচনা হয়েছে সেখানে। আমার মূল বিষয় হচ্ছে গতিটা নিয়ে আমাদের একটু বোঝার দরকার আছে। গতি বা স্পিড ব্যাপারটা ঠিক কী, কারণ একটা সামগ্রিক একটা অশিক্ষা বা অজ্ঞানতা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে, একটা সংখ্যাগরিষ্ঠ ফ্যানদের মধ্যে আছে, শুধু সাধারণ ফ্যানদের মধ্যে নয়। আমি দেখেছি যে তথাকথিত যেসব নামকরা প্রাক্তন খেলোয়াড় আছে, বাঙালি প্রাক্তন খেলোয়াড়, আমি অবাঙালিদের কথা জানি না, কেন তাদের কথাবার্তা আমি খুব একটা শুনতে পাই না। বাঙালিরাই তো খুব বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তো তাদের কথার ভিত্তিতেই বলছি যে তাদের মধ্যে আমি দেখেছি আছে, হিউজ পার্সেন্টেজের মধ্যে একটা আছে। এখন গতি স্পিড বা টাইম, তাই তো, সময়। তা আমি যখন বলছি যে এর স্পিড কম, বা তার মানে কি, সে একটা কোনো কাজ বা টাস্ক কমপ্লিট করতে প্রয়োজনের থেকে বেশি সময় নিচ্ছে, বা যে একটা স্ট্যান্ডার্ড টাইম আছে তার থেকে বেশি সময় নিচ্ছে, তাই তো ব্যাপারটা। আমরা স্পিড আমরা বেসিক্যালি এটাই বলতে চাইছি যে এই যে স্ট্যান্ডার্ড টাইম রয়েছে ফর এক্সিকিউশন কোনো একটা নির্দিষ্ট কাজে, তার থেকে বেশি সময় নিচ্ছে। 2 মিনিটের ম্যাগিটা 3 মিনিটে হচ্ছে, ব্যাপারটা এরকম। এবার তাহলে বোঝা যাক, সময়টা একটু বোঝা যাক। এখানে বোঝাটা খুব দরকার। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে গিয়ে বলেন আপনি একটা মুরগ ভর্তা নেবেন। তো তারপর আপনি অর্ডারটা দিয়ে দিলেন, একটা স্ট্যান্ডার্ড একটা রেসিপি মুগ ভর্তা, যে কোনো ভালো কুক জানে কী করে করতে হবে। এবার আপনার অর্ডার দেওয়ার পর আপনার টেবিলে খাবারটা আসা, এই সময়টা মাঝের অন্তর্বর্তী যে সময়টা, এইটা নির্ধারিত হবে মোটামুটি যে কুকের কতটা ব্যান্ডউইথ আছে, বা রান্নাঘরে কুক কত তাড়াতাড়ি আপনার অর্ডারটা নিয়ে কাজ শুরু করতে পারে। ধরুন সেই রেস্টুরেন্টে অর্ডার প্রচুর রয়েছে, আপনার আগে আরও 10 জন অর্ডার দিয়েছে, কুক রয়েছে 4টে, তাহলে বেশি সময় লাগবে। এবার ধরুন আপনার আগে অর্ডার দিয়েছে 5 জন, কুক 4টে, তাহলে কম সময়ের মধ্যে আপনি পাবেন মোটামুটি। তাহলে এইটা একটা ব্যাপার রইল। এবার ধরুন আপনার আগে কেউ অর্ডার দেয়নি, আপনি মুগ ভর্তা অর্ডার দিলেন, তো কুক আপনার অর্ডার নেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিল। এবার যা স্ট্যান্ডার্ড টাইম লাগবে সেই টাইমটা তো লাগছেই। সেখানে কারোর হাত তাড়াতাড়ি চলে, কারোর একটু কম চলে, তো সেখানে একটা টাইমের হেরফের হচ্ছে। কিন্তু আপনি ধরুন রেস্টুরেন্টে গেলেন, এবং বাংলা একটা সিনেমা বেরিয়েছিল কয়েক বছর আগে, রসগোল্লার আবিষ্কার নিয়ে। সেখানে একটা কাল্পনিক একটা ঘটনা ছিল, জানি না কাল্পনিক না সত্যি ঘটনাটা। তো যে রসগোল্লা যে আবিষ্কার করেছে নবীনচন্দ্র, তো তার এক বাগদত্তা, পরবর্তীকালে সে তার স্ত্রী হয়েছে। আমি জানি না আদৌ ঘটনা ঘটেছে নাকি সিনেমার জন্য এটা রচনা করা হয়েছিল। তাকে বলেছিল এমন একটা মিষ্টি বানাও যেটা চাঁদের মতো গোল, সাদা ধপধপে এবং নরম তুলতুলে। তো সেটা একটা নতুন একটা মিষ্টি। তো সেই রসগোল্লা বানাতে বহু সময় লেগে গেল। তখন প্রথমত তাকে বুঝতে হলো ব্যাপারটা ঠিক কী হবে, তারপর কী করে জিনিসটা নামাতে হবে। এখনকার দিনে আপনি যদি একটা মিষ্টির দোকানে গিয়ে বলেন একটা রসগোল্লা বানাও, তো সময়টা অনেক কম লাগবে, কেননা এখন জানে লোকে রসগোল্লাটা ঠিক কী। তো এবার আসা যাক, আপনি যে কোনো পেশাতেই, ধরুন আপনি একজন ডাক্তার, বা আপনি কোনো আইটিতে আছেন, বা যে কোনো পেশায় আপনাকে কেউ একটা কোনো কাজ দিল। এবার কাজটা করতে আপনি কতটা সময় নেবেন সেগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করছে, এবং প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু কন্ট্রিবিউট করছে। আপনি যে টোটাল টাইমটা নেবেন তার সেটা নির্ধারণ করার জন্য প্রত্যেকটা ফ্যাক্টর কন্ট্রিবিউট করছে। তার মধ্যে যেগুলো মেন ফ্যাক্টর সেটা হচ্ছে
আপনি কাজটা বুঝতে কতটা সময় নিলেন, কাজটা আপনি বুঝতে কতটা সময় নিলেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই, অন্তত আমি দেখেছি আমাদের দৈনন্দিন যে পেশা জগৎ রয়েছে সমস্ত স্ট্যান্ডার্ড পেশাতেই এই বেশিরভাগ সময়টা কিন্তু অনেক ক্ষেত্রে এই কাজটা বুঝতে লেগে যায়। অনেকে ভুল বোঝে, অনেকে বুঝতে একটু সময় নেয়, সঠিক বুঝে সময় নেয়, অনেকে ভুল বুঝে অন্যদিকে চলে যায়, তারপর কাজটা এক্সিকিউট করে। তো জব আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এবার আসা যাক ব্যাপারটা ফুটবলে কীভাবে প্রযোজ্য। এটা নিয়ে আমিও আগে অনেক আলোচনা করেছি। মাঝে গতকাল একজন আমার চ্যাট ফোরামে একজন লিখছিল যে হিজাজি মানে ট্যাকেল করতে ভয় পাচ্ছে, পা এড়াতে চাইছে। তো তাকে আমি তখন টুইটারে কোট করে লিখেছিলাম যে ট্যাকেল হচ্ছে একটা ডিফেন্ডারের লাস্ট রিসোর্ট, মানে লাস্ট বেল আউট অপশন। মানে তার হাতে যত অস্ত্র আছে, ট্যাকেল হচ্ছে ব্রহ্মাস্ত্র। মানে মহাভারতে ছিল না ব্রহ্মাস্ত্র, মানে সমস্ত অস্ত্র ফেল করলে তখন তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। কারণ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার সময় কী হবে কেউ জানে না। তুমি ট্যাকেল করতে গেলে তোমার পা ভাঙবে না, অপর লোকের পা ভাঙবে না, তুমি হলুদ কার্ড খাবে বা লাল কার্ড খাবে বা পেনাল্টি হয়ে যাবে, কেউ জানে না। তাই ট্যাকেলটা একদম মানে ব্রহ্মাস্ত্র হিসেবে রেখে দাও, শেষ অস্ত্র হিসেবে। তাহলে আগের অস্ত্রগুলো কি? এই আগের অস্ত্রগুলো হচ্ছে যা আমি বললাম এতক্ষণ ধরে, আপনি একটা কাজকে বুঝতে লাগে। এবার আপনি ব্যাপারটা আসুন, যদি একটা ডিফেন্ডারের ক্ষেত্রে হয়, তো ডিফেন্ডারকে কী বুঝতে লাগে? বিপদটা বুঝতে লাগে, যে কোথা থেকে কিভাবে বিপদ আসছে। সে হাওয়া দিয়ে আসছে না স্থলপথে আসছে বিপদ? বিপদ আপনার রাজত্বে বা রাজ্যে কিভাবে আসছে? হাওয়া দিয়ে আসছে? রণে বনে জঙ্গলে স্থলে কিভাবে আসছে বিপদটা? তো এখানে কিন্তু অনেক প্লেয়ার সমস্যা হয়, অনেক প্লেয়ারের সমস্যা, যেমন হিজাজির সমস্যা হয়, বুঝতে পারে না যে কোনোভাবেই, মানে মাটি দিয়ে আসুক কি আকাশপথে আসুক, হিজাজি বুঝতে সময় নেয় এবং এখানেও গণ্ডগোলটা করে। মূল গণ্ডগোলটা কিন্তু ওর এখানেই, এবং এটা মাঝে মধ্যেই ওর এই সমস্যাটা হয়। তেমনি আরও একটা প্লেয়ার আছে এরকম, ভারতীয় প্লেয়াররা মানে কিন্তু মূলত এই সমস্যাটাতে ভোগে, যে তারা যে বেশি সময় নেয় বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম ব্যাপারটাতে কাজটা বুঝতে বা কী করতে হবে সেটা নিয়ে আগে আমি অনেক বলেছি। এখানে ওইটা নিয়ে বেশি বলতে চাই না। শুধু আরও একটা প্লেয়ারের কথা বলবো, ওই বিষ্ণু সম্পর্কে। এই ব্যাপারটা প্রথম আমার চ্যাট ফোরামে তুলে ধরেছিল আমারই পরিচিত, খুবই ভালো পরিচিত একজন ইস্ট বেঙ্গল ফ্যান, উনি বিদেশে থাকেন। উনি প্রথমে বলেছিল যে আপনারা দেখবেন যে বিষ্ণু বল ধরার পর সাধারণত খুব স্লো হয়ে যায়। মানে সাধারণত কি আপনি বল ধরে মানে একদম যেটা হওয়া উচিত আইডিয়ালি, মানে ধরুন আপনি একটা রিলে রেস করছেন অ্যাথলেটিক্সে, আপনার হাতে ব্যাটন দিল, আপনি ব্যাটন ধরেই সাথে সাথে মানে আপনার অ্যাক্সিলারেট করবেন। কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে যেটা হয়, ও ব্যাটন পেয়ে মানে বলটা পেয়ে স্লো হয়ে যায়। এবার কেন হয় তাহলে সেটা আমি নয়, মানে সেই ব্যক্তি বলেছিল, আমি জাস্ট এই আলোচনার সঙ্গে সেটা একটা প্রাসঙ্গিকতা আছে, তাই আমি এটা এখানে ছোট্ট করে বলিনি। তো সে যেটা বলেছিল যে বিষ্ণু মাথা নিচু করে বল কন্ট্রোল করে, যেটা শ্যামল বেসরা করে না বা যে কোনো সুশিক্ষিত প্লেয়ার করে না। মানে যে কোনো সুশিক্ষিত প্লেয়ার সে বলটাকে কন্ট্রোল করার সময় মাথা নিচু করে না, মানে প্রাথমিকভাবে একটু বলটা দেখে নিন, তারপর সে কিন্তু চোখটা ওপরে রাখে, নিচে রাখে না। মানে আপনি যেমন ধরুন সাইকেল চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, আপনি তো আর গিয়ারের দিকে হাত রাখেন, চোখ রাখেন না, বা সাইকেল করার সময় প্যাডেলের দিকে আপনার চোখটা থাকে না, আমার চোখ থাকে সামনে, আপনি রাস্তাটা দেখতে থাকেন। তো সেরকম একটা প্লেয়ারের ক্ষেত্রেও কিন্তু একই হওয়া উচিত, যেটা যে কোনো সুশিক্ষিত প্লেয়ার, মানে শ্যামল বেসরা করে, আপনি মোহিতোষ রয় করতো, যখন শুধু একবার ফাইনাল আপনি একটা শট মারবেন, ধরুন একটা পরিস্থিতি এলো যেখানে আপনি একটা শট মারবেন, তখন আপনাকে একটা ফাইনাল পজিশনটা দেখে নিতে হবে, তারপর তাকালেন এবং শটটা মেরে দিলেন। তার আগে পর্যন্ত কিন্তু আপনাকে চোখটা ওপরে রাখতে হবে, নয়তো আপনি পাসটাও দিতে পারবেন না। তো বিষ্ণু যেহেতু এই সমস্যাটা আছে, এবং শুধু বিষ্ণু কেন বলছি, মানে বেশিরভাগ ভারতীয় প্লেয়ারের আছে, কেরালা থেকে আনা প্রত্যেকটা প্লেয়ারের এই টেকনিক্যাল প্রবলেমটা আছে। তো তাই তারা বল নিয়ে মানে কি করবে ভেবে পায় না, তারা মাথা নিচু করে তাকাতে যায়, এবং তারা আশপাশটা দেখতে পায় না বলেই তাদের পাসিংটা
সমস্যা হয়, মানে কাকে পাস দেবে, কখন পাস দেবে সেটা তারা বুঝতেও পারে না। এবার এই সমস্যাটার থেকে বেরিয়ে আসাটা জন্য প্রচুর অনুশীলন দরকার। একটা বয়সের পর সেই অনুশীলন করলেও যে আপনি বেরিয়ে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। মানে সাধারণত বিষ্ণুদের যা বয়স, এই বয়সে এই সমস্যা থেকে বেরিয়ে আসাটা মোটামুটি অসম্ভবই বলা যেতে পারে। মানে এগুলো অনেক ছোটো থেকে এগুলো ঠিক করতে হয়। মানে যে ছেলেটা ধরুন মাথা নিচু করে ড্রিবল করে, হঠাৎ করে আপনি বলেন তুমি মাথা নিচু না করে ড্রিবল করো, মানে একদমই তার টেকনিকটাকে আপনি বদলে দেওয়ার চেষ্টা করছেন, ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে। তো এই ব্যাপারটাই বলার ছিল যে সময়ের ব্যাপারটা, স্পিডের ব্যাপারটা, কোথায় কোথায় আপনার টাইমটা কনজিউম করছে এইটা বোঝা দরকার। কিন্তু তা আমরা যখন বলি এই প্লেয়ারটা স্লো মানে সে কোন অ্যাসপেক্টে স্লো, মানে কোন টাস্কটাতে সে স্লো হয়ে যাচ্ছে। মানে আমরা যখন বলি একটা ডিফেন্ডার স্লো, তো ডিফেন্ডার এই অ্যান্টিসিপেশন মানে খেলাটা বোঝা, যেটা বললাম, সেখানে সে বেশি সময় নিচ্ছে, নাকি সে স্প্রিন্টে মানে সে দৌড়াচ্ছে তাতে বেশি সময় নিচ্ছে, নাকি সে বলটাকে কন্ট্রোলে আনতে বেশি সময় নিচ্ছে, মানে তার ফার্স্ট টাচটা বেশি মানে ইনঅ্যাকুরেট, বা তার বল রিসিভিং টেকনিকটা ইনঅ্যাকুরেট। তো আপনাকে কিন্তু এইটা করতে হবে যে একটা ফুটবলার সে একটা কাজ পাওয়ার, টাস্ক অ্যাসাইন্ড হলো এবং টাস্কটা এক্সিকিউট করলো, তার মধ্যে কতগুলো ছোট ছোট টাস্ক আছে মানে সেইগুলো আপনাকে জানতে হবে, এবং প্রত্যেকটা টাস্কের সে কতটা সময় নিচ্ছে সেগুলো ঠিকঠাক অ্যাকুরেটলি ডেলিভার করতে। তারপর আপনি নির্ধারণ করতে পারবেন এ স্লো না ফাস্ট, এবং স্লো হলে এ কোন কারণে স্লো এটা খুব জানা দরকার। মানে আপনি জাস্ট একটা ব্ল্যাঙ্কেট বলে দিলেন এ স্লো প্লেয়ার, তাহলে কিন্তু আপনি তাকে তার মধ্যে উন্নতি আনতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে সে কোন অ্যাসপেক্টে স্লো, একটা অ্যাসপেক্টে নাকি একাধিক অ্যাসপেক্টে। মানে আপনার যে ধরুন এই ছেলেটা যে হেক্টর আমরা দেখেছি হয়তো মানে বয়সজনিত কারণে বা ফিটনেসজনিত কারণে ওর স্প্রিন্টটা স্লো, কিন্তু ওর হয়তো অ্যান্টিসিপেশনটা অতটা খারাপ নয়। তো এই পুরো ব্যাপারগুলো আপনাকে মানে কাটাছেঁড়া করে দেখতে হবে কে কোন বিভাগে স্লো, এবং যেই বিভাগে সে স্লো সেই বিভাগে তার উন্নতির অবকাশ আছে কি না। এখন ধরুন দেখা গেল যে হেক্টর বয়সজনিত কারণে বা ওর মাংসপেশির এখন যে অবস্থা তার ফলস্বরূপ ও স্প্রিন্টটা আর বাড়াতে পারবে না, তাহলে কিন্তু আর উন্নতির অবকাশ রইল না। যদি আপনি দেখেন যে ওর মানে গেম কনসেপশন বা খেলা বোঝার ক্ষমতা সেটা স্লো নয়, তার মানে কি সেখানে আপনার উন্নতির অবকাশ নেই। যেখানে আবার উন্নতির অবকাশ আছে সেখানে আবার আপনি উন্নতি করতে পারছেন না, তার মানে এটা একটা লস্ট কেস। তো এইভাবে কিন্তু ভাগ করে আপনাকে একদম মাইনিউটলি দেখতে হবে, বা ভেরি স্পেসিফিক্যালি আপনাকে দেখতে হবে কে কোন বিভাগে কতটা স্পিডি বা কতটা স্লো। সকলে ভালো থাকবেন।